আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে। আমি তোমাদের আদিল ভাইয়া চলে আসলাম আবার বিজ্ঞান ক্লাস, প্রাথমিক বিজ্ঞান ক্লাস 8-এ। আজকে আমরা মূলত 4টা চ্যাপ্টার একটা টার্গেট নিয়েছি যে 4টা চ্যাপ্টার শেষ করে দিব। তো আমি নিব 2টা, তোমার তুষার ভাইয়া নেবে 2টা। আমি প্রথমে শুরু করলাম চ্যাপ্টার 6 দিয়ে, পরমাণুর গঠন। তো আমরা আজকে যে জিনিসগুলো পরমাণু গঠন অতটা ছোট কিন্তু ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেন আসে, যে আমরা পরমাণু গঠন থেকে যেগুলো পড়বো আর কি আজকে, সেগুলো আমি এখানে সাইড নোট করে লিখে দিয়েছি। দেখো, পরমাণুর গঠন, পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, আইসোটোপ এবং আইসোটোপের ব্যবহার, এই সম্পর্কে আজকে আমরা ক্লাস নিব। তো তোমরা যদি এই ক্লাস 8টা যদি ভালো করে পড়ে যাও, তাহলে ক্লাস 9টা তোমার জন্য খানিকটা ইজি হয়ে যাবে। কারণ এই পরমাণুর এই জিনিসগুলো কিন্তু কেমিস্ট্রিতেও খুবই ইম্পর্টেন্ট। সায়েন্স, যারা সায়েন্স নিয়ে, যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকে আর কি। প্রথমে আমরা বলবো পরমাণুর গঠন নিয়ে। আগে আমরা বলে রাখি, পরমাণু মূলত ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন দ্বারা গঠিত। এই নিউট্রন, এই তিনটা দ্বারা গঠিত। আমরা আজকে পরমাণু নিয়ে বলেছিলাম। পরমাণু প্রথমে বলা হয়েছিল যে ক্ষুদ্র কণা, সেই ক্ষুদ্র কণাটার নাম দেওয়া হয় অ্যাটম। অ্যাটম মানে অ্যাটমকে বলা হয় পরমাণুর সবচেয়ে ক্ষুদ্রতম কণা। যে প্রথমত এটা বলা হয়েছিল যে অ্যাটমকে আর কোনো ভাঙা যায় না, মানে অ্যাটম হচ্ছে অবিভাজ্য। অ্যাটম অবিভাজ্য। কিন্তু পরবর্তীতে এটা নিয়ে অনেক গবেষণা করার পর জানা যায় পরমাণু, অণু, দুটি ক্ষুদ্র কণা, অণু এবং পরমাণু দ্বারা গঠিত। আমরা জানি একাধিক পরমাণু একসাথে মিলিত হয়ে একটি অণু গঠন করে। যেমন পরমাণু হচ্ছে কোনগুলা, যেমন নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন, এগুলো যেমন কি। তো এগুলো একাধিক অণু একসাথে মিলিত হয়ে একটি অণু গঠন করে, N2, H2, O2। এগুলো হচ্ছে কি অণু, এগুলো হচ্ছে পরমাণু, এগুলো হচ্ছে অণু। এটা হচ্ছে বেসিক। পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা জিনিসটা কি আমরা জানি। কোন মৌলের প্রোটন সংখ্যা হচ্ছে মূলত পারমাণবিক কোন অণু যে প্রোটন সংখ্যা আছে, এই প্রোটন সংখ্যাটা হচ্ছে, এই প্রোটন সংখ্যাটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। এটা কি মাস? ডিসেম্বর আসতেছে, তখন কত দিব পারমাণবিক সংখ্যা। তারপর আসে হচ্ছে আমরা ভর সংখ্যা। হ্যাঁ বলেন। দুধ ওমাইদের বাসায় আসছি, ওমাইদের বাসায় আসছিলাম ক্লাস নেই। তারপর আসে হচ্ছে আমরা ভর সংখ্যা। হ্যাঁ তারা মধ্যে এসেছি না সাগাইছি। তারপর আসে হচ্ছে ভর সংখ্যা। আমরা জানি যে কোন পরমাণুর যে প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যার যোগফল হচ্ছে ভর সংখ্যা। না সুন্দর, কালকে 7:30 বাজে সংখ্যার যোগফল হচ্ছে কি ভর সংখ্যা। পারবো না, ভর সংখ্যা হচ্ছে F, প্রোটন সংখ্যা P, নিউট্রন সংখ্যা হচ্ছে N। আমরা পরবর্তীতে এই সম্পর্কে অনেকগুলো ম্যাথ করব। এটা লিখছি আপনি নিজের যোগ্যতা। তো আমরা যেটা করতেছিলাম আর কি, ভর সংখ্যা হচ্ছে কি A। তো আমরা যদি A বের করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা যোগ করতে হবে। এখন প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা, যেমন আমি তোমাকে একটা জিনিস দেখাই যে নাইট্রোজেন, সরি সোডিয়াম, সোডিয়াম হচ্ছে ভর হচ্ছে 23, ঠিক আছে। তারপর 11 হচ্ছে কি প্রোটন সংখ্যা। তো আমার যদি বলে এখন যদি কোশ্চেন করে যে সোডিয়ামের নিউট্রন সংখ্যা কত, এখন যদি এটা কোশ্চেন হয়, সোডিয়ামের নিউট্রন সংখ্যা কত, তো আমরা কি করব, আগে সূত্রটা লিখে ফেলবো যে প্রোটন প্লাস নিউট্রন ইজ ইকুয়াল টু কি ভর সংখ্যা। এটা হচ্ছে ভর সংখ্যা, এই নিউট্রন এই প্রোটন। তো আমাদের এখানে কি দেওয়া আছে আর কি দেওয়া সেটা লিখতে হবে। আমাদের কি দেওয়া আছে প্রথমে সেটা লিখে ফেলি। আমরা একসাথে করে লিখবো হচ্ছে, দেখো এখানে লিখি। আমার দেওয়া আছে প্রথম হচ্ছে প্রোটন সংখ্যা, প্রোটন দিলে ভুল করে নাকি সংখ্যা
প্রোটন সংখ্যা p p হচ্ছে কত 11 তো নিউট্রন সংখ্যা দেওয়া নেই আমাদের ভর সংখ্যা দেওয়া আছে ভর সংখ্যা হচ্ছে 23 তারপর হচ্ছে নিউট্রন সংখ্যা নিউট্রন সংখ্যা হচ্ছে n আমাদের বের করতে হবে তাহলে আমরা এখন এখানে যা যা মান সবগুলো বসাই দেব প্রোটন সংখ্যা 11 নিউট্রন সংখ্যা দেওয়া নাই ভর সংখ্যা দেওয়া আছে 23 তাহলে আমরা এখন n নিউট্রন সংখ্যা বের করব 23 মাইনাস 11 তাহলে কত হচ্ছে 12 এটা হচ্ছে কত आंसर এরকম অনেক কোশ্চেন তোমাদের বইয়ে পাওয়া যাবে আমি একটু তোমাদেরকে একটা সিকিউ করাই এই সিস্টেমে এই ভর সংখ্যা একটা সিকিউ আছে একটু তোমাদেরকে সিকিউটা করাই আমি এখানে একটা কোশ্চেন আছে যে x পরমাণুর পারমাণবিক সংখ্যা 11 একটা x পরমাণু x পরমাণু একটা x পরমাণু যেটা নাম উল্লেখ করা নাই x এক ধরনের পরমাণু x পরমাণুর নাম হলো যার পারমাণবিক সংখ্যা পারমাণবিক সংখ্যা দেওয়া হচ্ছে 11 পারমাণবিক সংখ্যা হচ্ছে কি p আমি তোমাকে কিছুক্ষণ আগে পড়াইছি যে p হচ্ছে পারমাণবিক সংখ্যা তারপর আসে হচ্ছে অন্যদিকে y পরমাণুর পারমাণবিক সংখ্যা এবং আরেকটি পরমাণু আছে হচ্ছে y পরমাণু যার হচ্ছে পারমাণবিক সংখ্যা y পরমাণু পারমাণবিক সংখ্যা p equals to 17 এবং নিউট্রন সংখ্যা হচ্ছে কত 18 এবং নিউট্রন সংখ্যা হচ্ছে কত তোমাদের বলেছে নিউট্রন সংখ্যা হচ্ছে কি n নিউট্রন সংখ্যা হচ্ছে 18 আর এটা হচ্ছে কত 17 তাহলে বের করতে হবে কি y পরমাণুর ভর সংখ্যা তাহলে আমরা y পরমাণুর ভর সংখ্যা বের করি এখানে কি কি দেওয়া আছে সেটা আগামী এক সাইডে চার্ট করে লিখে দেবে এক সাইডে করে সাইড নোট দিয়ে আমি ডিরেক্ট তোমাদেরকে এটা দাঁড় করে দেখাই একদম অঙ্ক করতে হবে প্রথমে লিখবো এক সাইডে একটা সাইড নোট দিয়ে লিখবো দেওয়া আছে পারমাণবিক সংখ্যা দেওয়া আছে পারমাণবিক সংখ্যা p equals to 17 এবং ভর সংখ্যা না নিউটন সংখ্যা তারপর হচ্ছে নিউটন সংখ্যা n is equal to 80 তো আমাদের বের করতে বলছে কি ভর সংখ্যা তো ভর সংখ্যা is equal to what আমরা বলবো আমরা জানি ভর সংখ্যা equals to নিউটন সংখ্যা প্লাস পারমাণবিক সংখ্যা আমাদের ভর সংখ্যা বের করতে হবে তাহলে আমরা এখানে নিউটন সংখ্যা দেওয়া আছে 18 এবং পারমাণবিক সংখ্যা দেওয়া আছে 17 তাহলে কত আসছে 35 অর্থাৎ ভর সংখ্যা হচ্ছে এটা কত 35 রাত আনসার পেয়ে গেছি তো এইভাবে হচ্ছে তোমরা কোশ্চেনগুলো আনসার করবে তো যদি কিছু না বুঝে তাহলে ভাইকে মেসেজে নক দিবা অথবা আমাদের পেজে নক দিলে হবে পেয়ে যাবে সমস্যা নেই এরপর আসা হচ্ছে আমরা আইসোটোপ খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস যে আইসোটোপ কি আমরা জানি যে মনে করো হাইড্রোজেনের ভর সংখ্যা আছে অবশ্যই তো ভর সংখ্যা পারমাণবিক সংখ্যা হাইড্রোজেন পারমাণবিক সংখ্যা হচ্ছে 1 ঠিক আছে হাইড্রোজেন পারমাণবিক সংখ্যা হচ্ছে 1 তো আমরা জানি আইসোটোপ কাকে বলে যে আইসোটোপ পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন
তাকে আইসোটোপ বলে। তোমাদেরকে আমি একটু লিখে দিই যে আইসোটোপ কাকে বলে। কোয়েশ্চেন আসতে পারে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। আইসোটোপ কাকে বলে উত্তর হবে আমার আরেকগুলো ভুল আছে। হ্যাঁ সবসময় ভালো হয় না বলতে। itu kita hamarin dulu main gitu kan juga sama dengan itu fan juga stop dari itu যেটা বলেছিলাম আমাকে আইসোটোপ কাকে বলে। তো আইসোটোপ যার হচ্ছে পারমাণবিক সংখ্যা সমান। তারা অনলাইনে পড়াই না দেখতেছে। এটা না এটা না creative batch maybe even structure function or learning point এখন ক্রেডিট বেসটা অনেক বড় সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন। স্ট্রাকচার ফিজিক্স মানে এটা বলিস ইনস্ট্রাক্টর অফ ফিজিক্স এন্ড ইট ম্যানেজার ইট এখানে দিয়ে থাকছে না না দিয়ে দরকার না এটা এটা ক্লাস 9 এ এখানে অনেক আছে। যেমন কি এখানে তোমাদের বই থেকে আমি কিছু উদাহরণ দেখাই যে এখানে আইসোটোপ দেওয়া আছে কিসের হাইড্রোজেন আইসোটোপ, প্রোটিয়াম, ডিউটেরিয়াম এন্ড ট্রিটিয়াম। তিনটা আইসোটোপ আছে, প্রোটিয়াম, ট্রিটিয়াম। এগুলো হচ্ছে কি হাইড্রোজেনের আইসোটোপ। এগুলো কি হাইড্রোজেনের তো আমরা জানলাম আর কি এগুলো হচ্ছে কি হাইড্রোজেনের আইসোটোপ। এবার আমাদের জানতে হবে লাস্ট যেটা হচ্ছে আইসোটোপের ব্যবহার। এখন আমরা করবো আইসোটোপের ব্যবহার। আসলে আমরা কি ক্ষেত্রে অ্যাসিড ব্যবহার করতে পারি? কৃষি ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে, তারপর হচ্ছে খাদ্যদ্রব্য সংরক্ষণে, খাদ্যদ্রব্য সংরক্ষণে, ইত্যাদি ক্ষেত্রে আমরা কি অ্যাসিড ব্যবহার দিয়ে থাকি। প্রথমত দেখি যে কৃষিক্ষেত্রে কেমনে ইউজ করা হয়। আমরা জানি কৃষিক্ষেত্রে সবচেয়ে বড় হচ্ছে একটা সমস্যা হচ্ছে যে আমাদের ফসলে নষ্ট হয়ে যাবে, ফসল মানে থাকে না আর কি। যেমন শাক সবজি এগুলো যদি ফ্রিজের বাইরে রাখি আমরা তাহলে কী হয়, নষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে আমাদের কী করা দরকার, সেই ফসল কেমন রক্ষা করা যায় সেক্ষেত্রে কিছু একটা করা যায়, মানে কিছু একটা করতে হবে, নাহলে তো নষ্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে বিজ্ঞানীরা একটা জিনিস বের করলো যে অ্যাসিড ব্যবহার করে কৃষিক্ষেত্রে অ্যাসিড ব্যবহার করে ফসলের ব্যাকটেরিয়া ধ্বংস করা যায়। ব্যাকটেরিয়া ধ্বংস করা যায় কী করে, অ্যাসিড ব্যবহার করে। ব্যাকটেরিয়া ধ্বংস কী করে, অ্যাসিডের ব্যবহার করে। এই অ্যাসিড ব্যবহার করে কী করা যায়, ব্যাকটেরিয়া ধ্বংস করা যায়, যেটা হচ্ছে কৃষিক্ষেত্রে যুগান্তকারী উদ্ভাবন। তারপর আসি চিকিৎসাক্ষেত্রে। চিকিৎসাক্ষেত্রে আমরা অ্যাসিডের অনেক ধরনের ইউজ দেখে থাকি। যেমন চিকিৎসা করার ক্ষেত্রে যে একটা সার্জারি করবে সেখানে অ্যাসিড ব্যবহার করা হয়। তারপর তোমার হচ্ছে যেমন ওষুধ তৈরিতে, ওষুধ শিল্পে, সেগুলো অ্যাসিড ব্যবহার করা হয়। আবার যে খাদ্যদ্রব্য সংরক্ষণ যেটা বললাম, এখন ব্যাকটেরিয়া ধ্বংসের ক্ষেত্রে কি খাদ্য সংরক্ষণের ক্ষেত্রে অ্যাসিড ইউজ করা হয়। তো আরেকটু অধ্যায় আরেকটা সামারি দিয়ে তোমাদেরকে। প্রথমত হচ্ছে পরমাণু গঠন। পরমাণু গঠন কি বলছি, ইলেকট্রন, নিউট্রন এবং প্রোটন দিয়ে কি হয়, একটি পরমাণু গঠিত হয়। এবং পরমাণু দুটি ক্ষুদ্রতম কণা আছে, যে অণু এবং পরমাণু। অণু হচ্ছে, পরমাণু হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম কণা,
পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম ঘন হচ্ছে কি পরমাণু। একাধিক পরমাণু নিয়ে একটি অণু গঠন করা হয়। তারপর আসে হচ্ছে ভর সংখ্যা। প্রশ্নে কি বলছি, প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা যোগ করলে হচ্ছে কি ভর সংখ্যা। তোমাদের ভর সংখ্যা থেকে সবচেয়ে বেশি ম্যাথ আসবে যে ভর সংখ্যা থেকে। অন্য এখানে এই চ্যাপ্টারের ম্যাথের মধ্যে আর কোনো দেখতেছি না আমি, এই ভর সংখ্যা থেকে কোয়েশ্চেন আসবে। তোমাদের আরেকটা জিনিস মিসিং হচ্ছে, সেটা হচ্ছে এটা হচ্ছে তোমাদের কক্ষপথ। তো আমরা যদি সোডিয়াম মনে করে যে সোডিয়াম নিলাম 11, সোডিয়াম 11 নিলাম, ঠিক আছে। তো আমরা এই 11টা পরমাণুকে কি শক্তি স্তরে বিন্যস্ত করব। তো আমরা জানি প্রথম শক্তি স্তরে 2টা, পরবর্তী শক্তি স্তরে 8টা করে, প্রতি শক্তি স্তরে 8টা করে কি করবে ইলেকট্রন কি করবে ধারণ ক্ষমতা সম্পন্ন 8টা করে। তো আমাদের কি 10টা হয়েছে। তো আমাদের যদি 10টা যদি জ্ঞানী শক্তি থেকে যায়, তাহলে 11 থেকে 10 গেলে কত হয়, আরেকটা ইলেকট্রন আমরা বাইরে দিব, ঠিক আছে। তো এখন এটা স্থিতিশীল নয়। এখন আমরা রাসায়নিক বিক্রিয়া যে এই চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টার রাসায়নিক বিক্রিয়া আমরা করবো যে একটা বিক্রিয়া যে একটা বন্ধন আছে, যে সমযোজী বন্ধন, তারপর হচ্ছে তোমার যে দান করে ইলেকট্রন ত্যাগ করে, পজিটিভ হয়, যে গ্রহণ করে নেগেটিভ হয়, ওরা হচ্ছে পড়বো যে কোথায় এই 8 চ্যাপ্টারে। তো তোমার সাথে দেখা হবে আবার এই চ্যাপ্টারে। তো আমি যেটা বলেছিলাম আর কি, যে এই শক্তি স্তরের এখান থেকে ম্যাথ আসে, তারপর হচ্ছে তোমার ভর সংখ্যা থেকে ম্যাথ আসে, যেটা বললাম প্রোটন আর নিউট্রন সংখ্যা যোগফল হচ্ছে ভর সংখ্যা। তোমাদের কোয়েশ্চেন দিতে পারে, ভর সংখ্যা দিয়ে দেখতে পারে, আবার নিউট্রন সংখ্যা দিয়ে থাকতে পারে, প্রোটন সংখ্যা দেখতে পারে। তোমার জিজ্ঞেস করতে পারে যে প্রোটন সংখ্যা বা নিউট্রন সংখ্যা দেওয়া আছে, ভর সংখ্যা কত, অর্থাৎ ভর সংখ্যা অথবা প্রোটন সংখ্যা দেওয়া আছে, নিউট্রন সংখ্যা কত। তো এইভাবে ম্যাথগুলো মূলত আসে আর কি। তো তোমাদের আবার আমি এই চ্যাপ্টার নিব রাসায়নিক বিক্রিয়া, এটার পরে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের তুষার ভাইয়া। কিছুক্ষণ আগে তোমাদের আদিল ভাইয়ের ক্লাস নিয়েছিল। আজকে আদিল ভাইয়া বলে দিয়েছে 4টা চ্যাপ্টার শেষ করানো হবে, তার মধ্যে আমি 2টা নিব, তোমাদের আদিল ভাইয়ের 2টা নিবে। এখন আদিল ভাইয়ের স্টেট টাইম, আমি ক্লাস নিচ্ছি, তো আমার সাথে শুরু করে দাও। আজকে আমি তোমাদের পড়াবো হচ্ছে ব্যাপন, অভিস্রবণ, প্রস্বেদন, এই চ্যাপ্টারটা। এখানে তোমরা জানো, তোমরা এখন বার্ষিক পরীক্ষা অলরেডি দিয়ে ফেলতেছো। তো বার্ষিক পরীক্ষা দিচ্ছ মানে তার মানে তোমাদের এখন সবকিছু অলরেডি গোছানো আছে বা শেষ করা আছে। তো আমরা শুধু কনসেপ্টটা ক্লিয়ার করে দেবো বৃত্তি পরীক্ষার জন্য। তো আমি মেইন কনসেপ্ট যেগুলো ওগুলো শেষ করে দেবো। শুরু করি। প্রথম হচ্ছে আমাদের ব্যাপনটা পড়বো। ব্যাপন অভিস্রবণের মধ্যে প্রথম হচ্ছে ব্যাপন। তো খাতা নাও, নোট করো। আমাদের প্রথম হচ্ছে ব্যাপন। এই ব্যাপন থেকে প্রশ্ন আসবে, ব্যাপন কাকে বলে, ব্যাপন বলতে কি বুঝো, তারপর হচ্ছে তোমাদের ব্যাপনের গুরুত্ব, ব্যাপনের বৈশিষ্ট্য, এগুলা। তো আমি তো শুরুতে তোমরা একটু লিখে ফেলো ব্যাপন কাকে বলে। ব্যাপন হচ্ছে অধিক ঘনত্বের স্থান থেকে, ব্যাপন বলতে কি বুঝো চিন্তা করো একটু। ব্যাপন হচ্ছে অধিক ঘনত্বের স্থান থেকে অধিক আসলে বিষয়টি কিছু নেই, তো সাইড সাইড নিয়ে আসে না বেসিক্যালি ঘনত্বের স্থান থেকে অধিক ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে দ্বারান্বিত হওয়াকে ব্যাপন বলে। স্থানে যাওয়া বা চলাচলকে ব্যাপন বলে। কি বলে? ব্যাপন বলে, বুঝছো? তো দেখো কি লিখছি, অধিক ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে যাওয়াকে ব্যাপন বলে। এখানে কারা যায়? দ্রাবকরা যায়, মানে দ্রব্য এবং দ্রাবক, বুঝছো? সংক্ষেপে লিখে দিছি, তুমি তো এটা যেহেতু ক জন্য তুমি একটু গোছায় লিখবে আর কি, বুঝছো? তুমি এটা বুঝছো? এটা এর ব্যাপনটা বুঝছো? মানে হচ্ছে আমি তোমার বলি, এখানে অধিক ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে কারা যাবে? দ্রব্য দ্রাবক যাবে, এটা বুঝছো? কারা যাবে? দ্রব্য দ্রাবক। তো এখানে দ্রব্য দ্রাবক মিলে একটা জিনিস গঠন করা, সেটা হচ্ছে দ্রবণ। এই দ্রবণটা কিভাবে হয় আমি তোমাদের বলে দিই। দ্রবণ সমান দ্রব্য যোগ দ্রাবক। এখানে দ্রবণটা কি? দুটা জিনিসের সমন্বয়, দ্রব্য এবং দ্রাবকের সমষ্টিতে হয়ে যাবে কি দ্রবণ। এখানে দ্রব্য কি হতে পারে? দ্রব্য যেমন হতে পারে পানি, চিনির পানি, মানে এটা একদম নরমাল একটা জিনিস, সেটা হচ্ছে পানি। আর দ্রাবক কি হতে পারে? তোমার দ্রাবক চিনি হইতে পারে, কিশমিশ হতে পারে, চিনি, কিশমিশ ইত্যাদি, আরো যা দরকার তুমি
দ্রাবক হিসেবে যা দিতে পারো আর কি, বুঝছো? এটা বুঝছো? আর আমাদের এখান থেকে আমি এখন যেটা বলছি এটা হচ্ছে দ্রবণ, ব্যাপন। এই ব্যাপন ব্যাপন আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কি ব্যাপন চাপ। তোমাদের ব্যাপন চাপটা লাগবে। এবার বলো ব্যাপন চাপ কাকে বলে? ব্যাপন চাপ কাকে বলে? অধিক ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে যাওয়ার প্রক্রিয়াটা যে চাপের মাধ্যমে হয় তাকে ব্যাপন চাপ বলে, বুঝছো? ব্যাপন চাপ, এটা লিখে ফেলো। অধিক ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে যে চাপের মাধ্যমে যায় তাকে ব্যাপন চাপ বলে। লিখলাম না, তোমরা নোট করে নিবা, বুঝছো? এবার আমি ব্যাপন কি জিনিস সেটা তোমাদের একটু বুঝাই দিচ্ছি। ব্যাপনটা কি একটু বুঝাই দিই। ব্যাপনটা কিভাবে হয় দেখো। ব্যাপনটা হবে, ধরো তোমাদের বাসায় স্প্রে স্যান্ড নাও না, স্যান্ড ইউজ করো না, বডি স্প্রে, ওইখানে ওইটা কি বোতল, একটা লম্বা টাইপের বোতল, ওই বোতলটার ভিতরে কি ওইটার ঘনত্বটা বেশি থাকে, বোতলের মধ্যে সবচেয়ে বেশি ঘনত্ব থাকে। তো এটা বাইরে যখন পরিবেশে আসবে, বাইরের পরিবেশে, এটা রুমে যখন আসবে, ওটার ঘনত্ব কম, রুমে সবসময় ঘনত্ব কম থাকে চাপ বেশি থাকলে। তো ওইখানে আমরা যে এটাকে স্প্রেটাকে প্রেস করি, চাপ দিই, প্রেস করাটাকে চাপ দেওয়া বলে, চাপ দিই, যখন চাপ দিই ওটা অধিক ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে আসে, এটাই ব্যাপন, বুঝছো? দেখা দিচ্ছি। ধরো এটা একটা স্যান্ডের বোতল, আমি এখান থেকে দিলাম, এই জায়গায় যখন আমরা প্রেস করব, এটা যখন ধরো আমরা এখানে যখন প্রেস করব, এটা দিয়ে যখন আমরা এখানে প্রেস করব, তখন এই জায়গায় দিয়ে আমাদের ভিতরের দ্রব্যগুলো বাইরে হবে, দ্রবণগুলো যখন বাইর হবে ভিতর এখান থেকে বাইর হবে, মানে অধিক ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানের দিকে যাবে। তো বাইরের পরিবেশটা তো ঘনত্ব কম, এটা বুঝছো? বাইরের পরিবেশে সবসময় ঘনত্ব কম থাকে। তো এখানে কম যেহেতু, তার মানে হচ্ছে অধিক ঘনত্বের স্থান থেকে বাইরের পরিবেশে কম ঘনত্বের স্থানে দাবিত হওয়াকে ব্যাপন বলে, বুঝছো? আর একটা উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে ধরো মশার কয়েল। এই মশার কয়েলে এখানে এই জিনিসটা ছোট মনে হলে এখানে ঘনত্ব বেশি, এই ঘনত্ব বেশি, এখানে যদি আমরা আগুন লাগাই, কি এখানে আগুন দিলে এরপরে কি হয়, এখান থেকে ধোঁয়া বাইর হয় না, ধোঁয়াগুলো বাইর হয়, এটা আমাদের রুমের মধ্যে ছড়াই পড়ে। রুমের মধ্যে ছড়াই পড়লে তার মানে কি এখানে এটা অধিক ঘনত্বের থেকে কম ঘনত্বের স্থানে ধাবিত হয়েছে, এটাই ব্যাপক, বুঝছো? বুঝলে? নেক্সট চ্যাপ্টারে যেতে যাচ্ছি, কনসেপ্টে। আর ব্যাপনের আরেকটা জিনিস, সেটা হচ্ছে তোমাদের সবচেয়ে বেশি প্রশ্ন, এটা লিখে নিও গ নাম্বারের জন্য, ব্যাপনের গুরুত্ব। বইয়ে আছে সেজন্য আর পড়াচ্ছি না, কারণ এটা তোমরা পড়ে ফেলছো, ব্যাপনের গুরুত্ব এটা তোমরা পড়ে ফেলছো, সেজন্য আর পড়াচ্ছি না। নেক্সট কনসেপ্ট, সেটা হচ্ছে অভিশ্রমণ। অভিশ্রবণ, এই অভিশ্রবণ জিনিসটা কি বলতে পারবা? ব্যাপনের উল্টাটা হবে অভিশ্রবণটা। ব্যাপনে কি হয়েছিল, অধিক স্থান থেকে গেছে, অভিশ্রবণ হবে কম ঘনত্বের স্থান থেকে, এটাই অভিশ্রবণ হচ্ছে কম ঘনত্বের স্থান থেকে অধিক ঘনত্বের স্থানে যাওয়াকে অভিশ্রবণ বলে, অভিশ্রবণ বলে। এখানে আমরা কি বোঝাতে পারি, ধরো অভিশ্রবণ প্রক্রিয়ার জন্য একটা পর্দা ইউজ করতে হয়, সেটাকে অর্ধভেদ্য পর্দা বা ভেদ্য পর্দা বলা হয়। এখন ভেদ্য পর্দা কাকে বলে? ভেদ্য পর্দা হচ্ছে যেই পর্দার মাধ্যমে, ধরো এটা পরে বুঝে দিচ্ছি, এই অভিশ্রবণ প্রক্রিয়াটা বলি। অভিশ্রবণটা হচ্ছে ধরো আমরা একটা পাত্র নিলাম, ধরো একটা পাত্র নিলাম, বুঝছো? অভিশ্রবণ প্রক্রিয়ার জন্য একটা পাত্র নিলাম, এই পাত্রের মধ্যে এই জায়গায় অর্ধবেদ্য একটা পর্দা দিচ্ছি, পর্দাটা কি অর্ধবেদ্য, এটার মধ্যে দিয়ে কিছু যাবে না, বুঝছো?
এই পদ্মাটা কি অর্ধবেদ্য। অর্ধবেদ্য পদ্মার মধ্যে এই পাত্রে একটা পদ্মা দিছি, এই অর্ধবেদ্য পদ্মাটা হতে পারে পলিথিন, তোমার ওই যে কিউটিনিন যুক্ত কোষপ্রাচীর যেগুলো আছে। তো অর্ধবেদ্য পদ্মাটার মধ্যে যদি আমরা এতটুকু এই পাত্রের এতটুকু পর্যন্ত যদি পুরোটা পানি দিই, এতটুকু, এটা তো সেম পানি দিলাম, এই পাশেও একটু পরিমাণ সেম পানি দিলাম, বুঝছো, সেম পানি ইউজ করলাম। এই জায়গায় যখন আমরা এই এই পাত্রে কিছু পরিমাণ ধাবক দিব, যেটা হচ্ছে ধরো চিনি দিলাম কিছু পরিমাণ ধাবক, কিন্তু বেশি পরিমাণে দিলাম, এখানে কম পরিমাণে দিলাম, ধরো এই কয়েকটাই চিনির টুকরা দিলাম অল্প পরিমাণে। এখানে যেগুলো আছে দেখো এই জায়গায় সেম সেম আছে না, এই জায়গায় কি সেম পানি, এই জায়গায়ও সেম পানি, ঠিক আছে না, সেম সেম তো পানি রাখছি, পানি সেম সেম। আমাদের সমস্যাটা কোন জায়গায় হয়েছে? সমস্যাটা হচ্ছে এই জায়গায়, কিন্তু দ্রাবকের পরিমাণ কম, চিনির পরিমাণ তেমন নাই, এখানে চিনির পরিমাণ বেশি, চিনি বেশি, বুঝছো, এতটুকু বুঝছো। আমি আবার বুঝিয়ে দিচ্ছি। এখানে ধরো অভিশ্রবণ প্রক্রিয়ার জন্য একটা পাত্র নিলাম, এই পাত্রে সেম পুরাটাতে পানি রাখলাম, একটা অর্ধবেদ্য পদ্মা দিলাম, এটা অর্ধবেদ্য পদ্মা, এটা পর্দাটা হচ্ছে অর্ধবেদ্য পর্দা। এই পর্দাটা ইউজ করার পরে আমরা যখন দিলাম, এটা দুভাগ করলাম, এই পাত্রটাকে এক পাশে দ্রাবকের পরিমাণ বেশি আর অন্য পাশে দ্রাবকের পরিমাণ কম। এখন এই অর্ধবেদ্য পর্দাটাকে ভেদ করে মানে চলে আসবে, ভেদ করে এখান থেকে কিছু পরিমাণ দ্রব্য তোমার এই পাশে আসবে, মানে যে পাশে তোমার চিনির পরিমাণ দ্রাবকের পরিমাণ বেশি ওই পাশে আসবে। তাহলে যদি দ্রব এখানে কি পানি না, যদি পানি এই পাশে আসে তাহলে এই পাশ থেকে কমে যাবে না, কিছু পরিমাণ পানি এই পাশে আসলে এই পাশে কমে যাবে, এই পাশে বেড়ে যাবে, তার মানে এখানে বেড়ে গেছে। এখানে পানির পরিমাণ যখন বাড়ছে, এখানে কি দ্রাবকের পরিমাণ কি কমে গেছে? দ্রাবকের পরিমাণ তো সেম, এখানে সেম থাকবে, দ্রাবকের পরিমাণ সেম, অন্য জায়গায় এখানে দ্রাবকের পরিমাণ বাড়ে নাই কিন্তু দ্রাবকের পরিমাণ বাড়ছে। এই প্রক্রিয়াটাকে তোমাদের অভিশ্রবণ প্রক্রিয়া বলে। মানে বুঝছো, এখানে মানে এই জায়গায় ঘনত্ব কম ছিল, এখানে ঘনত্ব কম, এই যে তোমার দ্রাবক কম, তার মানে দ্রাবক কম মানে ঘনত্ব কম ঘনত্বের স্থান থেকে অধিক ঘনত্বের স্থানে যাওয়া, মানে এইখানে কম ঘনত্ব থেকে অধিক ঘনত্ব আসছে না, অধিক ঘনত্বে আসাটাকে অভিশ্রবণ প্রক্রিয়া বলে, বুঝছো। অভিশ্রবণ কাকে বলে বুঝছো? এবার বুঝলে আমরা আরেকটা জিনিস করবো, সেটা হচ্ছে অভিশ্রবণের গুরুত্ব। অভিশ্রবণের গুরুত্বটা তোমরা লিখে নিও, আমি অভিশ্রবণ আরেকবার বুঝিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে তোমাদের কিসমিস দিয়ে বুঝাই দিই। ধরো একটা গ্লাস নিলাম, এই গ্লাসে ধরো এতটুকু পরিমাণ পানি নিলাম, এখানে যদি আমরা বাহির থেকে কিসমিস দিই, এখানে কিসমিস ধরো এগুলো, কিসমিস যদি এখান থেকে বাইরে থেকে কিসমিস গুলো দেখছো, কিসমিস গুলো একদম ছোট চুপসা অবস্থায় থাকে না, ওগুলো ধরো মানে একদম চাপা অবস্থায় থাকে, শুকাই ফেললে কিসমিস তো শুকানো থাকে, তো চাপা অবস্থায় থাকে ওগুলো, মানে ওইখানে ঘনত্ব কম থাকে, ওই জায়গায় ঘনত্ব কম। তো ওই ঘনত্ব কম গুলাকে যদি আমরা পানিতে যখন দিব, পানিতে দিলে কি হবে? অধিক ঘনত্ব লাভ করবে, পানিতে দিলে অধিক ঘনত্ব লাভ করবে, তখন এগুলো কি হবে? ফুলে যাবে না, পানিতে দিলে এগুলো ফুলে যাবে না। এই প্রক্রিয়াটাকে বলা হয় কি? অভিশ্রবণ প্রক্রিয়া, বুঝছো। এই প্রক্রিয়াটাকে কি বলে? অভিশ্রবণ প্রক্রিয়া। এবার অভিশ্রবণ প্রক্রিয়ার মধ্যে কিছু প্রশ্ন আসে, যেমন হচ্ছে আমি তোমাদের বলি প্রশ্নগুলো। অভিশ্রবণ প্রক্রিয়া কাকে বলে? এক হচ্ছে অভিশ্রবণ প্রক্রিয়া কাকে বলে, প্রশ্নগুলো নোট করো, প্রশ্ন নোট করো। অভিশ্রবণ কাকে বলে? অভিশ্রবণ কাকে বলে? ও সেম এই জায়গায় যদি বলতে কি বুঝো, তখন খ নাম্বারের জন্য লিখবা, বলতে কি বুঝো ওটা তখন খ নাম্বারের জন্য।
তারপর হচ্ছে অভিশ্রবণে আরো প্রশ্ন আছে, সেটা হচ্ছে তোমার এই জায়গায় অভিশ্রবণের গুরুত্ব। অভিশ্রবণের গুরুত্ব, তারপর হচ্ছে তোমার কিসমিস, যেহেতু কিসমিসের অভিশ্রবণের ক্ষেত্রে, তাহলে কিসমিসের আরেকটা প্রশ্ন কিসমিস দিয়ে আসতে পারে, সেটা হচ্ছে কিসমিস খেলে মিষ্টি হয় কেন, মিষ্টি লাগে কেন, কিসমিস খেতে মিষ্টি লাগে কেন, তখন সেটা হবে, ধরো এটাও লিখতে পারো যদি আসে আর কি। প্রশ্ন তো পরে ভিত্তিতে উদ্ভট প্রশ্ন। কিসমিস খেতে মিষ্টি লাগে কেন, এটাও আসতে পারে। এরপর দাঁড়াও আমি প্রশ্ন নোট করছি, একটু দেখাই দিই। আচ্ছা, এরপর যেটা হচ্ছে তোমাদের অভিশ্রবণের জন্য অর্ধবদ্ধ পদ্মা প্রয়োজন কেন, এটা লিখতে পারো, এটা খ নাম্বারের জন্য। প্রয়োজন কেন, এটা লিখতে পারো। বুঝছো, এতটুকু বুঝছো? আমি তোমাদের নোটগুলো করে দিই, একটু দাঁড়াও। দেখো আমাদের এতটুকু এই প্রশ্নগুলো যদি পড়ি, আমরা যদি এই প্রশ্নগুলো পড়ে ফেলি, তাহলে আমাদের আর কোনো প্রবলেম থাকবে না অভিশ্রবণ নিয়ে। বুঝছো, অভিশ্রবণ নিয়ে আমাদের আর কোনো প্রবলেম হওয়ার কথা না। প্রথমটা প্রশ্ন হচ্ছে তোমাদের বলে দিই, অভিশ্রবণ কাকে বলে, বাক বলতে কি বুঝো, এটা তোমাদের জানার কথা, কারণ তোমরা এখন ইয়াতে চলে আসছো, বার্ষিক পরীক্ষা দিয়ে বলছো বৃত্তি পরীক্ষা দিবা, তার মানে এটা জানার কথা। সেম হচ্ছে আরেকটা হচ্ছে অভিশ্রবণ বলতে, অভিশ্রবণের গুরুত্ব, এটা 3-4টা লাইন লিখলে হয়ে যাবে। অভিশ্রবণের গুরুত্ব 3-4টা লাইন লিখলে হয়ে যাবে। কিসমিস খেতে মিষ্টি লাগে কেন, এটাও আছে, এটাও পারবা। অভিশ্রবণের জন্য অর্ধবদ্ধ পদ্মা প্রয়োজন কেন, অর্ধবদ্ধ পদ্মা না থাকলে অভিশ্রবণ হবে না, এটা জানো তো। কেন প্রয়োজন সেটা লিখে দিবা। তারপর হচ্ছে অর্ধবদ্ধ পদ্মা বলতে কি বোঝো, আমি বলেই দিছি অর্ধবদ্ধ পদ্মা কি, এটা বলছি। অর্ধবদ্ধ পদ্মা হচ্ছে, আবার বলে দিই, যে পদ্মার মাধ্যমে দ্রবক চলাচল করতে পারে না বা দ্রবণ তৈরি করতে পারে না, তাকে অর্ধবদ্ধ পদ্মা বলে। যেমন হচ্ছে তোমার পলিথিন, কিউটিনিনযুক্ত কোষ প্রাচীর ইত্যাদি। বুঝছো, এগুলো বুঝলে নেক্সট কনসেপ্টে যাচ্ছি, সেটা হচ্ছে প্রচ্ছেদন। এরপরটা কি, প্রচ্ছেদন। এই প্রচ্ছেদনটা উদাহরণের মাধ্যমে বুঝাই দিই, তাহলে সহজে বুঝবা। সহজে বোঝার জন্য আমি তোমাদের বুঝাই দিচ্ছি প্রচ্ছেদন। সেটা হচ্ছে, দেখো একটা গাছ নিলাম, যদি একটা গাছ একটু ছোট করে নিই, এই গাছের এতটুকু পর্যন্ত যদি মাটি থাকে, এটা মাটির ভিতরে, ধরো এতটুকু পর্যন্ত, যখন এখানে ধরো এটা একটা গাছ, এই গাছের এতটুকু পর্যন্ত গাছের মাটি এই যদি এগুলো মাটি হয়, এই জায়গায় যখন থাকবে, এই জায়গায় কি থাকবে, পানি ও খনিজ লবণ। পানি ও খনিজ লবণ থাকবে। আমরা তো জানি মাটির নিচে যেগুলো থাকবে ওগুলো হচ্ছে কি, পানি ও খনিজ লবণ। এই উদ্ভিদ তার কাণ্ডের মাধ্যমে
উদ্ভিদ তার কাণ্ডের মাধ্যমে জাইলেম টিস্যু দিয়ে পানি ও খনিজ লবণ পরিবহন করে ফ্লোয়েম টিস্যুর মাধ্যমে পাতা থেকে শক্তি শোষণ করে বাইরে নিঃসরণ করে দেবে, তাকে প্রস্বেদন বলে। একটু কঠিন মনে হলো, জিনিসটা বুঝলে সহজ, একটু কঠিন লাগতে পারে, আমি বুঝে দিলে ইজি একদম। ধরো এখানে মাটি, উদ্ভিদের এতটুকু যদি মাটি নিচে থাকে, এগুলো মাটি নিচে, তো এই মাটির মধ্যে কি থাকে? পানি ও খনিজ লবণ থাকে, এতটুকু বুঝছো? পানি ও খনিজ লবণ থাকে। এই পানি ও খনিজ লবণ কার মাধ্যমে যাবে? পানি ও খনিজ লবণ যাবে হচ্ছে কাণ্ডে। পানি ও খনিজ লবণ কোথায় যাবে? কাণ্ডে। কাণ্ডে কিভাবে যাবে? কাণ্ডে কিভাবে যাবে সেটা হচ্ছে তোমার জাইলেম টিস্যুর মাধ্যমে। এটা মনে রাখবা, এই কাণ্ডের মধ্যে কিভাবে আসবে? জাইলেম টিস্যুর মাধ্যমে। জাইলেম টিস্যুর মাধ্যমে। এই জাইলেম টিস্যুর মাধ্যমে উদ্ভিদের এগুলা কাণ্ড যেহেতু উপরের দিকে, তাহলে আসবে খনিজ লবণ ও পানিগুলো কিভাবে আসবে? এই উপরের দিকে যাবে না, এখান থেকে এগুলো উপরের দিকে যাবে না, উপরের দিকে গিয়ে এই পাতার মধ্যে আসবে। তো উপরের দিকে তো পাতায় মিলিত হবে। পাতায় মিলিত হলে পাতার মধ্যে কি থাকে এটা সবসময় মনে রাখবা। আমি তোমাদের বড় ভাইয়াদের যখন ক্লাস নিয়েছি তখন ওইখানেও বলছি, টিস্যু পড়ানোর ক্ষেত্রে ফ্লোয়েম টিস্যুটা সবসময় পাতা, আর কাণ্ডে যেগুলো থাকবে ওটা হচ্ছে জাইলেম টিস্যু। এটা সহজে মনে রাখার জন্য, বুঝছো? এবার ফ্লোয়েম টিস্যু, এখানে পাতার মধ্যে কি থাকবে? ফ্লোয়েম টিস্যু। পাতার মধ্যে ফ্লোয়েম টিস্যু থাকবে। পাতার মধ্যে যখন ফ্লোয়েম টিস্যুটা থাকবে, এই ফ্লোয়েম টিস্যু সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে পাতার সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে পাতায় শক্তি উৎপন্ন করবে, মানে শর্করা উৎপন্ন করবে। এই শর্করাটা যখন তার পাতার ফ্লোয়েম টিস্যু পাতা থেকে নিঃসরণ করে দিবে, মানে বাহির করে দেবে, একবার প্রথম উপর থেকে নিচ থেকে উপরে উঠছে, এরপর পাতায় যাবে, পাতা থেকে বাহির করে দেবে, ওটা হচ্ছে তোমার প্রস্বেদন। বুঝছো? এবার আবার বুঝে দিচ্ছি। এটা হচ্ছে তোমার ধরো মাটি, এই মাটির এতটুকু, মাটির মধ্যে কি থাকে? পানি ও খনিজ লবণ থাকে, এটা তো বুঝছো। এই খনিজ লবণগুলো তার কাণ্ডে যাবে। কিভাবে যাবে? জাইলেম টিস্যুর মাধ্যমে। জাইলেম টিস্যুর মাধ্যমে গিয়ে সেটা নিচ থেকে উপরের দিকে উঠবে। জাইলেম টিস্যুর মাধ্যমে পাতায় আসবে। এই পাতায় আসার পরে সেটা ফ্লোয়েম টিস্যুর মাধ্যমে পাতায় আসবে। সেটা ফ্লোয়েম টিস্যুর মাধ্যমে কি হবে? ফ্লোয়েম টিস্যুর মাধ্যমে সেটা শক্তি উৎপন্ন করে সেটা বাহির করে দিবে। এই বাহির করে দেওয়ার প্রক্রিয়াটাকে, বাহির করে দেওয়া মানে নিঃসরণ করে দেবে, এই নিঃসরণ করার প্রক্রিয়াটাকে বলা হয় তোমার প্রস্বেদন প্রক্রিয়া। বুঝছো? এই প্রস্বেদন প্রক্রিয়া বুঝলে একদম ইজি, আর কিচ্ছু লাগে না। প্রস্বেদন প্রক্রিয়ায় তেমন আর কিছুই না। আরেকটা জিনিস প্রস্বেদন প্রক্রিয়া, সেটা হচ্ছে তোমাদের উদ্ভিদের শোষণ, এটা লাগবে। প্রস্বেদন প্রক্রিয়ার চিত্র যদি আঁকতে বলে, প্রস্বেদন বইয়ের চিত্রটা আছে, ইজি একদম, ওই চিত্রটা আঁকিয়ে দিলে হবে। ওই চিত্রটাও ধরো তুমি, ভাই পাতা দিছি না, পাতাটা না দিয়ে চিত্রটা ধরো, পাতাটাও না দিবে আর কি, এতটুক দিবা। চিত্রটা তোমাদের বইয়ে এইভাবে আছে আর কি। ধরো এখানে ভাগ করে দিল না, এই জায়গায় বাহির করছে, এই জায়গায় এগুলো বাহির করে দিচ্ছে, এখানে পাতা দিচ্ছে, পাতা দিল, এই দিক থেকে গেলো, এটা বুঝাইছে, এইদিকে উঠলো, এটা বুঝাইল আর কি। গেল, এগুলো বুঝাইছে আর কি, এভাবে পাতায় আসছে। এই সেম জিনিসটা এখানে শুধু একটা, এই জায়গায় এই কোডে কি লিখবা? ফ্লোয়েম টিস্যুর মাধ্যমে শক্তি উৎপন্ন করে বা শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন করে, সেগুলো বাহির করে নিঃসরণ করে দেয়। আর এই জায়গায় সাইড করে জাইলেম টিস্যুটা লিখে দিবে। জাইলেম টিস্যু কাণ্ডে শক্তি সরবরাহ করে বা খনিজ লবণ ও পানি সরবরাহ করে। এগুলো লিখলে প্রস্বেদন প্রক্রিয়ার চিত্রটা শেষ। নিচে লিখে দিবা প্রস্বেদন প্রক্রিয়ার চিত্র শেষ। আর কিচ্ছু নাই প্রস্বেদন প্রক্রিয়ায়, আর কিছু নাই। আমার দায়িত্ব ছিল শুধু তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার করে দেওয়া। আমার দায়িত্ব কনসেপ্ট ক্লিয়ার করে দেওয়া, কনসেপ্ট ক্লিয়ার করে দিছি। আর তোমরা যেহেতু এখন বৃত্তি পরীক্ষা দিবে, তার মানে তোমাদের সবগুলো কনসেপ্ট ক্লিয়ার আছে। আরেকটা জিনিস, সেটা হচ্ছে ইমবাইবিশন। এইবার তোমাদের ইমবাইবিশনটা নিয়ে আলোচনা করবি। শুধু তোমাদের আরেকটা টপিক, সেটা হচ্ছে তোমার ইমবাইবিশন। ইমবাইবিশন প্রক্রিয়াটা কি সেটা তো জানো। ইমবাইবিশন প্রক্রিয়াটা হচ্ছে উদ্ভিদের পানি শোষণ প্রক্রিয়া, উদ্ভিদের শোষণ প্রক্রিয়া। তো এই পানি শোষণ প্রক্রিয়া যদি হয়, উদ্ভিদের কি প্রক্রিয়া আমি বলি, সংক্ষেপে লিখতেছি। উদ্ভিদের পানি শোষণ প্রক্রিয়া, পানি শোষণ, উদ্ভিদের পানি শোষণ প্রক্রিয়া যখন হবে, সেটা কলয়েডধর্মী পদার্থের মাধ্যমে হবে। কি ধর্মী? কলয়েডধর্মী পদার্থের মাধ্যমে। এবার কলয়েডধর্মী পদার্থগুলো কি কি? স্টার্চ, স্টার্চ, তোমার সেলুলোজ, সেলুলোজ, স্টার্চ, সেলুলোজ, তারপর হচ্ছে জেলেটিনিন ইত্যাদি। এগুলো হচ্ছে কলয়েডধর্মী পদার্থ।
এই কলরদমি পদার্থগুলো কি পানিগ্রাহী, মানে পানি শোষণ করে, এগুলো পানি শোষণ করে। এই পানি শোষণ প্রক্রিয়ার গুণের কারণে উদ্ভিদ তাদের পানি শোষণ করে। এই শোষণ প্রক্রিয়াটা যে শোষণ প্রক্রিয়াটা হয় সেটাকে ইনভাইবেশন প্রক্রিয়া বলে। বুঝছো? এটা বুঝতে পারছো? উদ্ভিদের পানি শোষণ প্রক্রিয়া আমি তোমাদের বলি, যে প্রক্রিয়া উদ্ভিদ তাদের পানি শোষণ করবে, কলরদমি পদার্থ গ্রহণ করবে, কলরদমি পদার্থ দিয়ে শোষণ করবে, তাকে ইনভাইবেশন প্রক্রিয়া বলে। খ নম্বরের জন্য লিখতে গেলে এটা একটু ব্যাখ্যা করে দিবে। বুঝছো? আর তোমাদের আমি বলি, এখন আমাদের নেক্সট ক্লাস আসবে তোমাদের আদিল ভাইয়া, আর এর পরের ক্লাসটা আমি নিব তোমাদের 4র্থ সপ্তাহে। একটু কষ্ট করে বসো, শেষ আমরা একটু ক্লাস শেষ করে দেবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।